অর্থাৎ এটা যদি ভূমি হয়, ভূমি থেকে আমার বস্তুটাকে কি করা হয়েছে, নিক্ষেপ করা হয়েছে এবং নিক্ষেপ করে এই জায়গায় আসছে বস্তুটা। তাহলে এইটুক আমি ধরে নিচ্ছি এইচ উচ্চতা। বলটা উপরে গিয়ে সর্বোচ্চ উচ্চতায় উঠে নিচে নামতে যে সময়টা লাগে সেই সময়টা বের করব, সেই সময়টাকে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল টি, অর্থাৎ এটা হচ্ছে তার উড্ডয়ন কাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো এসএসসি 26 এবং 27 ব্যাচ, কেমন আছো তোমরা? তোমরা জানো তোমাদের জন্য আমরা সালফিক বেঞ্চের পক্ষ থেকে তোমাদের ফিজিক্সের যেই শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে এসএসসি 26-এ, সেটার প্রত্যেকটা চ্যাপ্টারের ফিজিক্সের আমরা কি আনছি, তোমাদের সর্বাধিক পরীক্ষায় আসা সর্বাধিক যে টাইপ আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা হচ্ছে একটা প্লেলিস্ট দিছি, যেখানে আমরা এই প্রত্যেকটা চ্যাপ্টারের সর্বাধিক আসা টাইপগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। তো সেটারই ধারাবাহিকতা আমাদের গতি চ্যাপ্টারের আজকে আমাদের পার্ট 2টা আমরা দেখতেছি। পার্ট 1-এ আমরা দুইটা টাইপ কভার করছি, দুইটা টাইপ আমরা দেখছি। এবার এরকমই আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ আছে আমাদের গতি চ্যাপ্টারে, যেটা বারবার বোর্ডে আসতে দেখা যায়, সেটা হচ্ছে আমরা আজকের পার্ট 2-তে দেখব। তো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের গতি চ্যাপ্টারের লাস্ট বাট নট দ্য লিস্ট সেই পার্টটাতে চলে যাই। সেই পার্টটা কি আমাদের, আমরা যদি দেখি আমাদের সেই পার্টটা কি, সেই টাইপটা হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বা পড়ন্ত বস্তু। অর্থাৎ আমরা জানি আমাদের যে গতি চ্যাপ্টার, সেই গতি চ্যাপ্টারে হচ্ছে যে আমাদের দুই ধরনের গতি নিয়ে আমরা কাজ করছি। একটা হচ্ছে যে যখন বস্তু হচ্ছে হরিজন্টালি চলছে, অর্থাৎ যখন হচ্ছে যে তার উপর অভিকর্ষ আমাদের যে ত্বরণ, সেই ত্বরণটা কি, অর্থাৎ বস্তু আমি যদি ধরে নিই এটা হচ্ছে যে আমাদের ভূমি, এই ভূমির মধ্যে যখন বস্তু এমন ভাবে চলছে যে ভূমির সমান্তরাল, অর্থাৎ একটা বস্তু হচ্ছে এটা, এই বস্তুটা যখন এভাবে গেছে ভূমির সমান্তরালে গেছে, তখন বস্তুটার উপর কোনো অভিকর্ষ ত্বরণ জি এর প্রভাব শূন্য। কারণ অভিকর্ষ ত্বরণের কারণে তার কোনো সরণ হচ্ছে না, কারণ তার সরণ নিচের দিকে হচ্ছে না বা উপরের দিকে হচ্ছে না, তার সরণ হচ্ছে ডানে বা বামে। এই অংশে হয়তো বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয়েছে, সেই অংশের কারণে তার উপর একটা ত্বরণ। কিন্তু কোন একটা বস্তুকে যদি ভূমি থেকে একটা নির্দিষ্ট হাইট এইচ উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়, অথবা যদি এখানে কোন একটা ব্যক্তি দাঁড়ায় আছে, সে যদি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করে এইচ উচ্চতায়, তখন কিন্তু বস্তুর উপর কি কাজ করবে, নিচের দিকে অভিকর্ষ ত্বরণ জি কাজ করবে। এই ক্ষেত্রে বস্তুর উপর নিচের দিকে অভিকর্ষ ত্বরণ জি কাজ করবে। তো এটাই হচ্ছে আমাদের আজকের টাইপটা, অর্থাৎ পড়ন্ত অথবা নিক্ষিপ্ত বস্তু। এবং পড়ন্ত বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের কার সূত্রগুলো কাজে লাগে? পড়ন্ত বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের গ্যালিলিওর সূত্রটা কাজে লাগে। কার সূত্র? গ্যালিলিও। আমরা জানি গ্যালিলিও আমাদেরকে সূত্র দিচ্ছে। আচ্ছা, আমরা এই টাইপের আমাদের একটা খুবই একটা কমন ম্যাথ নিয়ে আসছি, এই আমাদের যেটা যশোর বোর্ড 23-এ আসছে। আমাদের এই টাইপের ম্যাথগুলো আমরা দেখতে পাই। আমরা যদি একটু কোশ্চেনটা পড়ি, কোশ্চেনে কি বলছে, উদ্দীপকে বলছে 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময় ঠিক ওই টাইমে যখন সে উপরের দিকে ছুড়ে দিছে, নিশান কি করছে, 30 মিটার দূরে থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে, নিশান কিন্তু ভ্যার সমবেগে ছুটে এসে বলটি ধরার চেষ্টা করছে। তার মানে ভ্যার কি করছে, মুকুল যখন খাড়া উপরের দিকে তুলে দিছে, তখন নিশান কি করছে, নিশান হচ্ছে যে মুকুল থেকে আরো 30 মিটার দূর থেকে সে 6 মিটার পার সেকেন্ড সমবেগে এদিকে আসছে। কার দিকে আসছে? মুকুলের দিকে আসছে। মুকুলের দিকে আসার উদ্দেশ্য কি, যাতে বলটা যখন উপরে গিয়ে আবার নিচে পড়বে, সে যাতে বলটা ক্যাচ ধরতে পারে। এটাই ছিল কার উদ্দেশ্য? ভাই নিশানের উদ্দেশ্য। এবং নিশান কিভাবে সমবেগে আসছে। আচ্ছা, এবার গতে কি বলছে ভাই? গতে বলছে হচ্ছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। তাহলে গ এর জন্য আমাদের নিশান কি নিয়ে কাজ নেই, গ এর জন্য হচ্ছে আমাদের এতটুকু অংশ নিয়ে কাজ। তাহলে আমরা একটু অংশের জন্য যদি করি, গ নাম্বারটা একটু সলভ করার ট্রাই করি। খুবই ইজি একটা টাইপ। আমাদের এখানে আদিবেগ কত দেওয়া আছে? আদিবেগ দেওয়া আছে ভাইয়া, অর্থাৎ বস্তুটাকে যখন আমি কি করছি, খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি, তখন আদিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 20 মিটার পার সেকেন্ড। এবং যেহেতু খাড়া উপরের দিকে উঠছে, সর্বোচ্চ উচ্চতায় কি হবে ভাইয়া? সর্বোচ্চ উচ্চতায়, এটা আমরা জানি না। সর্বোচ্চ উচ্চতায়, দুঃখিত, আমরা জানি কি সর্বোচ্চ উচ্চতায় আমাদের কি হয়, সর্বোচ্চ উচ্চতায় আমাদের শেষ বেগ কত হয়ে যায় ভাইয়া? সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ হচ্ছে আমাদের 0। কেন ভাইয়া? কারণ সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর তো বস্তুটা থেমে গেছে, থেমে আবার এরপর কি করবে, আবার আস্তে আস্তে অভিকর্ষ ত্বরণের প্রভাবে নিচে নামা শুরু করবে। কিন্তু সর্বোচ্চ উচ্চতায় তো শেষ বেগ 0। আচ্ছা, তাহলে কত উচ্চতায় উঠেছিল? আমি ধরে নিই আমাদের এইচ উচ্চতায় উঠছিল। তাহলে এইচ উচ্চতাটাই বের করতে হবে। অর্থাৎ এটা যদি ভূমি হয়, ভূমি থেকে আমার বস্তুটাকে কি করা হয়েছে, নিক্ষেপ করা হয়েছে এবং নিক্ষেপ করে এই জায়গায় আসছে বস্তুটা। তাহলে এইটুক আমি ধরে নিচ্ছি এইচ উচ্চতা। এবং এইখানে ইউ কত? এখানে ইউ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড এবং এই অংশে বি কত? 0 মিটার পার সেকেন্ড। এখন এই এইচটা বের করতে হবে। আমি জানি পুরো অংশে বস্তুর উপর কি করছে, ত্বরণ জি নিচের দিকে কাজ করছে এবং তার উপর কিন্তু অন্য কোনো ত্বরণ নেই, শুধু অভিকর্ষ ত্বরণ।
তাহলে আমি কি এই সূত্রটা জানি না যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh। মাইনাস কেন দিছি, কারণ ভাই এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে ভাইয়া নিক্ষিপ্ত বস্তুর কাছে অভিকর্ষ স্তর নিচের দিকে কাজ করে, কিন্তু তার আদিবেগ, শেষ বেগ, সরণ সবগুলো উপরের দিকে, শুধু ত্বরণটাই নিচের দিকে, অর্থাৎ এই জন্য ত্বরণের সামনে মাইনাস আসছে। তাহলে ভাইয়া এবার যদি আমি লিখি ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু যদি আমার 0 হয়, ভি এর ভ্যালু যদি আমার 0 হয়, তাহলে ভি স্কয়ার ভ্যালু 0, তাহলে আমি লিখতে পারি ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh। অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি না যে ভাই আমার h ইজ ইকুয়াল টু কত, h ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g। এটাই হচ্ছে আমার কি সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমি মানগুলো বসাই দিই, ইউ স্কয়ারের ভ্যালু কত 20 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8। তাহলে আমি ক্যালকুলেট করে দেখি ক্যালকুলেটরে কত আসে। এই ভ্যালুটা আসতেছে হচ্ছে আমার 20.41 মিটার। অর্থাৎ খুবই ইজি একটা কোশ্চেন ছিল আমাদের, এটা আশা করি ভাই আমরা বুঝতে পারছি। এবার আমরা কি দেখবো, এবার হচ্ছে আমরা ভাই ঘ নাম্বার কোশ্চেনটা দেখবো। আমরা সবাই একটু ঘ নাম্বার কোশ্চেনটা রিডিং করি, ঘতে কি বলছে। ঘতে ভাই আমাদেরকে যেটা বলছে যে নিশানের বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা। অর্থাৎ ভাই আমাদের সিচুয়েশনটা কি ছিল, সিচুয়েশনটা ছিল হচ্ছে আমাদের মুকুল বলটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, আর মুকুল থেকে 30 মিটার দূর থেকে নিশান যখন সে নিক্ষেপ করছে ঠিক ওই মোমেন্টেই নিশান সমবেগে দৌড়ে আসছে কার দিকে, মুকুলের দিকে, যাতে সে বলটা যখন উপর থেকে আবার নিচে পড়বে যাতে ক্যাচ ধরতে পারে। এখন সে কি ক্যাচ ধরতে পারবে কিনা, ক্যাচ ধরতে পারবে কিনা এটা ভাই আমরা কিভাবে বুঝবো। ভাই এটার স্ট্র্যাটেজি কি হবে, আমরা যদি একটা কাজ করি ভাইয়া, বলটা উপরে গিয়ে সর্বোচ্চ উচ্চতায় উঠে নিচে নামতে যে সময়টা লাগে সেই সময়টা বের করব। সেই সময়টাকে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল টি, অর্থাৎ এটা হচ্ছে তার উড্ডয়নকাল। উড্ডয়নকাল জিনিসটা কি ভাইয়া, একটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উপরে উঠে আবার নিচে নামতে যে সময়টা লাগে, ভূমিতে পৌঁছতে যে সময়টা লাগে সেটা হচ্ছে টি। এটা হচ্ছে আমি বের করব। দেন ভাইয়া নিশান যে আমার দৌড়ে আসতেছে সমবেগে, নিশানের এই দৌড়ে আসতে কত সময় লাগে সেই টাইম টিটা বের করি। এখন ভাইয়া দুইটা যদি সমান হয়, দুইটা যদি সমান হয় তাহলে তো ভাই নিশান অবশ্যই কি ধরতে পারতেছে। অথবা নিশানের টাইমটা যদি কম হয়, অর্থাৎ যদি এরকম হয় যে নিশানের আসতে আমার কম সময় লাগছে, তাহলে তো নিশান এখানে এসে ভাইয়া দাঁড়াই থাকবে, দাঁড়াই থেকে বল তার একটু পরে পড়বে, সে ক্যাচ ধরে ফেলতে পারবে। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে ভাইয়া, বিষয়টা যদি এমন হয় যে আমার ক্যাপিটাল টিটা কি হয়েছে, ক্যাপিটাল টিটা ছোট কিন্তু স্মল টিটা বড়, অর্থাৎ নিশানের আসতে বেশি সময় লাগছে, তাহলে নিশান চলে আসার আগে, নিশান দৌড়ে পৌঁছতে তার আগে বলটা মাটিতে পড়ে যাবে, তখন নিশান বলটা ধরতে পারবে না। তাহলে ভাই প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমরা টাইম দুইটা বের করি, যে বলের উপরে উঠে নিচে নামতে কত সময় লাগবে এবং নিশানের দৌড়ে আসতে কত সময় লাগবে। তাহলে ভাই আমরা যদি এই স্ট্র্যাটেজিতে আগে, প্রথমে আমরা কি করব, নিশানের পক্ষে আমরা বলটার জন্য ধরি। তাহলে ভাই বল প্রথমে উপরে উঠতে কত সময় লাগবে আমি সেটা বের করি। বলের উপরে উঠতে সময়, বলের উপরে উঠতে সময় ভাই আমি ধরে নিচ্ছি কত, টি। আমি ধরে নিচ্ছি টি, এটাকে আমি টি ধরে নিচ্ছি। আচ্ছা, এখন উপরে ওঠার সময়টা কি আমরা কি জানি ভাইয়া? হ্যাঁ আমরা জানি ভাই, উপরে উঠলে কি হবে, উপরে উঠলে তার শেষ বেগ শূন্য, এটা আমরা একটু আগেই দেখছি। তাহলে যখন বলটা ভূমি থেকে উপরে উঠতেছে, অর্থাৎ আমার সিচুয়েশনটা হচ্ছে এরকম, এটাকে আমি এই উচ্চতায় তুলছি, এই উচ্চতায় তোলার ফলে আমার টাইম লাগছে কতক্ষণ, আমার টাইম লাগছে হচ্ছে টি, উপরে যেতে টাইম লাগছে টি। এখন ভাইয়া এখানে আমার ইউটা কত দেওয়া আছে, আদিবেগ, ইউটা আদিবেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। আর ভাই এখানে যখন বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে, উচ্চতায় উঠে সে থেমে গেছে, থেমে গেলে তার শেষ বেগটা কত, 0। শেষ বেগটা যদি 0 হয় এবং তার উপর তো আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি কাজ করতেছে, তাহলে ভাই আমি একটা সূত্র লিখতে পারি না যে v u - gt। কেন জি এর আগে মাইনাস কেন ভাইয়া, কারণ বস্তুটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, তাহলে শেষ বেগ যেহেতু 0 তাহলে u = gt। তাহলে ভাই এই টাইমটা, যে টাইমটা t কত, t ভাই u/g। তাহলে u এর ভ্যালু কত, u এর ভ্যালু হচ্ছে 20, এটার ভ্যালু হচ্ছে 9.8। তাহলে ভাই এই ভ্যালুটা কত আসছে, 20/9.8। ভাই 20/9.8 হচ্ছে যে 2.041 সেকেন্ড। আচ্ছা, এই জিনিসটাকে
এবার ভাইয়া দেখি, এখন আমার কিন্তু এই টাইমটা লাগবে না, আমার হচ্ছে যে উপরে উঠে বলটা কিন্তু নিচেও নামবে। উপরে উঠে নিচে নামতে যে সময়, সেই সময়টাকে আমি ধরে নিচ্ছি উড্ডয়নকাল। কি ধরে নিচ্ছি? উড্ডয়নকাল। উড্ডয়নকাল বলতে আমার উপরে একবার উঠে দেন নিচে নামার যে সময়, সেই সময়টাকে আমরা উড্ডয়নকাল বলি। উড্ডয়নকালকে ভাই আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল টি। তাহলে আমার ক্যাপিটাল টিটা জানা লাগবে। এখন আমরা জানি কি একটা বস্তু খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, তারপর যদি অন্য কোনো বল কাজ না করে বা ত্বরণ কাজ না করে, তার উপরে উঠতে যত সময় লাগবে নিচে নামতেও তত সময় লাগবে। অর্থাৎ বস্তুটা এখানে উপরে যখন উঠছে একবার, বস্তুটা এখানে উপরে উঠতে যে সময়, তার নিচে নামতে সে একই সময়। অর্থাৎ উপরে উঠতে যদি বস্তুটা টি সময় লাগে, নিচে নামতেও টি সময় লাগবে। তাহলে উড্ডয়নকাল টি ইজ ইকুয়াল টু, আমরা ভাই বলতে পারি না যে 2 টি উপরে ওঠার যে সময়, তাহলে সেটা কত? 2 আমার হচ্ছে 2.041 সেকেন্ড। তাহলে এই মানটা কত আসতেছে? আমরা যদি একটু ক্যালকুলেট করি, 4.082 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমি উড্ডয়নকাল টি পেয়ে গেছি। এই জিনিসটাকে আমি একটু ছোট করে নিই। আমি এটাও পেয়ে গেছি। এবার ভাই আমার যে কাজটা করতে হবে, আচ্ছা এবার ভাই আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা। হ্যাঁ, নিশানের জন্য আমি যদি চিত্রটা দেখাই, নিশানের জন্য ভাই জিনিসটা কিরকম? অর্থাৎ আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে এখান থেকে তো মুকুল বলটাকে উপরের দিকে নিক্ষেপ করছে, সে কত উচ্চতা পর্যন্ত উঠছে? সে হচ্ছে ভাই এই উচ্চতা পর্যন্ত উঠছে। এতে তার উপরে উঠে আবার নিচে নামতে তার টাইম লাগছে কতক্ষণ? ভাই বলটা উপরে উঠে আবার নিচে এখানে যখন আসছে, দুঃখিত, বলটা উপরে উঠে নিচে নামতে ভাই তার টাইম লাগছে কত? তার টাইম লাগছে হচ্ছে যে আমার টোটাল উপরে উঠে নিচে নামতে তার টাইম লাগছে হচ্ছে টি। এখন ভাই এইখানে এখান থেকে 30 মিটার দূরত্ব থেকে নিশানকে আমি এন দ্বারা লিখতেছি। এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে ভাই 30 মিটার। 30 মিটার দূরত্ব থেকে নিশান কি করছে? যখনই বলটা উপরের দিকে নিক্ষেপ করছে, সে কত বেগে আসা শুরু করছে? 30 মিটার দূরে থেকে 6 মিটার পার সেকেন্ড। সে 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ে আসা শুরু করছে। এখন সে কি ধরতে পারবে কিনা? তাহলে ভাই আমার আগে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ওর এই জায়গায় 6 মিটার পার সেকেন্ড সমবেগে 30 মিটার অতিক্রম করতে ওর কত সময় লাগতেছে, সেটা বের করলেই হয়ে যাচ্ছে না ভাই? তাহলে আমি আগে তার টাইমটা একটু বের করি। এই জিনিসটা একটু আমি সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এবার যদি ভাই আমি বের করি নিশানের আসতে কত সময় লাগবে, নিশানের আসতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে ভাই নিশান যেহেতু সমবেগে চলতেছে, তাহলে আমি নিশানের জন্য লিখতে পারি না ভাই s = vt। নিশানের টাইমটাকে আমি ধরে নিচ্ছি t1। নিশানের এখান থেকে এই জায়গা থেকে একটু আসতে t1 সময় লাগবে। এখন ভাই t1 এর ভ্যালুটা কত? t1 এর ভ্যালুটা হচ্ছে s/v। আমাদের s কত? s হচ্ছে যে 30 মিটার, আর বেগটা কত? 6 মিটার পার সেকেন্ড। তাহলে এটা মানটা আসতেছে ভাই 5 সেকেন্ড। কত আসতেছে ভাই? 5 সেকেন্ড। তাহলে ভাই এবার আমি দুইটা টাইমই পেয়ে গেছি না? বল উপরে উঠে নিচে নামতে কত টাইম লাগতেছে সেটা হচ্ছে ক্যাপিটাল টি। আর ভাই নিশানের আসতে কত সময় লাগতেছে? নিশানের আসতে লাগতেছে t1 সময়। এখন ভাই কোনটা বড়? t1 টা হচ্ছে বড়। অর্থাৎ নিশানের আসতে যেহেতু বেশি সময় লাগতেছে, তার আগেই উড্ডয়নকাল টিটা কত? টিটা হচ্ছে 4.082 সেকেন্ড। তাহলে নিশান এসে পৌঁছার আগেই আমার বলটা উপর থেকে নিচে পড়ে যাবে, অর্থাৎ নিশান বল মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব না। আনসার হচ্ছে যে কি? সম্ভব না। তাহলে ভাইয়া আমরা বুঝতে পারছি। তো ভাইয়া আমাদের এই গতি চ্যাপ্টারের জন্য আমাদের এতটুকুই। এরপরে আমরা হচ্ছে যে আমাদের প্লেলিস্টের নেক্সট চ্যাপ্টারটা নিয়ে আসব। তো সবাই পড়াশোনা করতে থাকো, ফিজিক্সকে ভালোবাসতে থাকো, ফিজিক্স পড়তে থাকো, এবং তোমাদের এসএসসি 26 এর জন্য আমাদের অলরেডি তোমাদের টেস্ট প্রিপারেশনের একটা কোর্স লঞ্চ হয়ে গেছে, যেটা হচ্ছে তোমাদের সালফিউরিক বেঞ্চ থেকে লঞ্চ করা হয়েছে। তো তোমরা সবাই অবশ্যই এই কোর্সে যুক্ত হয়ে যাবা। এই কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমরা লিংক কোথায় পাবা? কমেন্টে দিয়ে দিব। সো আজকে এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।